সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইকবাল মাহমুদ টিটো। ধন্যবাদ দর্শক। এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব এর ইংরেজি বিভাগের শিক্ষক অলিউর শান। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 আত্মসমর্পণের পর ড্যাব নেতা জাহিদ কারাগারে। 2011 অ্যামনেস্টি প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে র্যাব পুলিশ। 2012 পুলিশ বিএনপি সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রাম। 2013 হাসপাতালে হেফাজতের আরেক কর্মীর মৃত্যু। 2014 নূর হোসেনকে বাইরে পাঠিয়েছে র্যাব। 2015 এক বছরে পুলিশের বিরুদ্ধে 40 অভিযোগ নারী নির্যাতন। 2016 জামায়াতের রাজনীতি খুব শিগগির নিষিদ্ধ হচ্ছে। 2017 বিএনপির সেমিনারে খালেদা জিয়া, সরকার শিক্ষার মৌলিক অধিকার পদদলিত করেছে। 2019 সিরাজগঞ্জে পুলিশের উপর ছাত্রলীগের হামলা। 2020 গরিবের ত্রাণের চাল খাচ্ছে প্রভাবশালীরা। 2021 অনলাইনে বিক্রি হচ্ছে মাদক। 2022 বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বিবৃতিতে ওবায়দুল কাদের। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ শুনবো, আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। প্রথমেই যাচ্ছি সাইদ ইকবাল মাহমুদ টিটো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2011 সালের একটি খবরে আমরা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে র্যাব এবং পুলিশ। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। কোনো বিচার ছাড়া হত্যা কি গণতন্ত্রের নামে রাষ্ট্রীয় সন্ত্রাসের বৈধতা কিনা, আপনি কি মনে করেন? রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসী হয় সে তো আর বৈধতার মুখাপেক্ষী থাকে না। আমরা বিগত সময়ে শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনে আমরা দেখেছি র্যাবের মতো একটি বাহিনী, আমাদের পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের যে অবাধ উৎসব বাংলাদেশে চালিয়েছে, সেই অবাধ উৎসবে তারা এদেশের অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি, কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তো এক ধরনের বৈধতা রাষ্ট্র দিয়েছে এবং এটি কিন্তু নির্বাহী বিভাগের এক ধরনের সিদ্ধান্তই ছিল এবং এ ধরনের তালিকা প্রণয়ন করা হতো। এটি কি নির্বাহী বিভাগ পারে কিনা? নির্বাহী বিভাগ যদি এরকম কর্মকাণ্ড শুরু করে দেয়, সেই রাষ্ট্রকে আপনি কি রাষ্ট্র বা সেই শাসনতন্ত্রকে আপনি কোন ধরনের শাসনতন্ত্র বলবেন? এটা কোনো ধরনের শাসনতন্ত্রই নয়। রাষ্ট্র কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না। রাষ্ট্র যদি নিজেই হত্যাকারী হয়, রাষ্ট্র যদি নিজেই খুনি হয়, রাষ্ট্র বরং তার নিজের বৈধতা হারায়। বিচার দেওয়া হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। সেখানে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্র নিজেই চালায় তাহলে রাষ্ট্রের বৈধতা থাকে না। জনগণ রাষ্ট্রকে অবৈধ হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্র সৃষ্টি করে নাই। জনগণ রাষ্ট্র সৃষ্টি করেছে জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য। রাষ্ট্র কখনো বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারে না। একটি রাষ্ট্র অবৈধ হয়ে যায়, তার মানে কি 15 বছর বাংলাদেশ রাষ্ট্রই অবৈধ হয়ে গিয়েছিল না রাষ্ট্রের শাসনতন্ত্রে যারা ছিল? রাষ্ট্র অবৈধ হয়ে যায় মানে আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রের যে দায়িত্ব, আপনি যদি পাহারাদারকে কোনো সম্পত্তি পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেন এবং সেই পাহারাদার যদি সেই সম্পত্তি নিজেই লুটপাট করে অথবা চুরি করে, আপনি সেটাকে কি বলবেন? সেই সম্পদকে অবৈধ সম্পদ হয়ে যাবে? অবশ্যই অবৈধ সম্পদ হয়ে যাবে, কারণ আপনার সে তো অঙ্গীকার ভঙ্গ করেছে। আমরা যে রাষ্ট্র তৈরি করেছি একটা
রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র আমরা অর্জন করেছি, সে রাষ্ট্র তো জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা তৈরি করেছি। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, মুক্তিযুদ্ধের মানে আকাঙ্ক্ষা ছিল যে জনগণের রাষ্ট্র হবে, জনগণ ন্যায় বিচার পাবে, জনগণের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, সাম্য নিশ্চিত হবে। সেক্ষেত্রে রাষ্ট্র যদি নিজেই সেই অঙ্গীকারগুলি ভঙ্গ করে, রাষ্ট্র তো হেয় হয়ে যায়, খেলো হয়ে যায়, এবং জনগণের রাষ্ট্রের প্রতি যে অঙ্গীকার থাকা, রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা, যে দেশপ্রেম থাকে, সেটা ক্রমাগত হ্রাস পায় এবং জনগণ এক পর্যায়ে রাষ্ট্রের দাসে পরিণত হয়ে যায় এবং জনগণ রাষ্ট্রের ব্যাপারে উদাসীন হয়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের দেশের গত দীর্ঘ সময়ের এই দুঃশাসনের কারণে তরুণ প্রজন্ম রাষ্ট্র এবং রাজনীতির ব্যাপারে তাদের আগ্রহ হারিয়েছে। সেটার অন্যতম কারণ কিন্তু রাষ্ট্র তার নিজের যে দায়িত্ব ছিল, রাষ্ট্রের যে পথে চলা উচিত ছিল, রাষ্ট্র সে পথ থেকে বিপদগামী হয়ে গিয়েছে, রাষ্ট্র তার গতিপথ হারিয়েছে। যে কারণে আপনি লক্ষ্য করবেন নাগরিক তো সৃষ্টি করতেই পারেনি, যে নাগরিকটা ছিল তারাও রাষ্ট্রের প্রতি বিমুখ হয়ে গেছে, রাষ্ট্রের প্রতি বিরক্ত হয়ে গেছে। যাদের সুযোগ ছিল তারা দেশ ত্যাগ করেছে, যাদের সুযোগ ছিল না তারা দেশেই ছিল, কিন্তু তারা ছিল অনেকটাই রাষ্ট্রের এই নিপীড়নের যে শৃঙ্খল, এই শৃঙ্খলের নিগড়ে বন্দী। জি, অলি হোসেন, আপনিও কি সাইদ ইকবাল মাহমুদ টিটুর এই বক্তব্যকে সমর্থন করেন কিনা, এবং এর আপনার দৃষ্টিভঙ্গি থেকে আমি ব্যাখ্যা শুনতে চাচ্ছি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেই চর্চা দেখেছি দীর্ঘ 16 বছর ধরে, কিংবা তার আগেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেটি শুরু হয়েছিল আপনার মনে থাকবে নিশ্চয়ই শেখ মুজিবের সময় থেকে, এবং বিপ্লবী নেতা সিরাজ শিকদার তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হয়তো প্রথম শিকার। ফলে সেই বাস্তবতা আমাদের এই রাজনীতির দীর্ঘ সময়ের ইতিহাসে সেটি জলজান্ত একটা প্রমাণ হিসেবে রয়ে গেছে, এবং সেটি আসলে কোনো ক্ষেত্রে আমরা দেখিনি যে রাষ্ট্র কিংবা সরকার স্বপ্রণোদিত হয়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বন্ধ করবার জন্য এবং সেগুলোকে এক ধরনের একদমই নিশ্চিত করবার জন্য জবাব করেনি। কারণ রাষ্ট্র কোনো না কোনো ভাবে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তার রাজনৈতিক কর্তৃত্ব কিংবা ক্ষমতার কোনো একটা কর্তৃত্বকে বজায় রাখার একটা হাতিয়ার হিসেবে সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বরঞ্চ উস্কে দেয়। মানে গণতন্ত্রের কর্তৃত্ব শব্দটি কি আসলে বৈধ কিনা? গণতন্ত্রের অনেকগুলো ধারণা থাকতে পারে। গণতন্ত্রের সঙ্গে নিশ্চয়ই কর্তৃত্বের সঙ্গে একটা সরাসরি অসামঞ্জস্যতা আছে, কারণ গণতন্ত্র মানে আপনি নাগরিকের অধিকার, এবং গণ বলি আমরা মানুষের কথা বলি, তাই তো? মানুষের অধিকার, নাগরিকের অধিকারটা যদি নিশ্চিত হয় তবে সেটাই গণতন্ত্রের একটা। এবং টিটু ভাই আরেকটি কথা বলেছেন যে গত 16 বছরের দুঃশাসনের যে রাজনীতি বিমুখ এবং রাষ্ট্র বিমুখ একটি প্রজন্ম যারা মুখ ফিরিয়ে নিয়েছে, বিদেশে চলে গেছে, এবং রাষ্ট্র আসলে ওইভাবে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ কি এই সব কর্মকাণ্ড? নিঃসন্দেহে। এবং আপনি দেখবেন যে সাধারণ জনগণও রাষ্ট্রের সঙ্গে একদম পুরোপুরি বিচ্যুত হয়ে গেছে, তারা রাষ্ট্রকে নিজের মনেই করে না। ফলে আমরা সাধারণত রাষ্ট্রীয় যে সম্পত্তি, সেই সম্পদের সঙ্গে জনগণের যে আচরণ, সেই আচরণগুলো দেখলে আপনি ধরতে পারবেন যে রাষ্ট্রকে সে আসলে ওন করে না। ফলে রাষ্ট্রের যে ওনারশিপের জায়গাটা, জনগণ সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে বা বিচ্যুত করা হয়েছে। ফলে আমরা যুবক যারা রয়েছেন তারা তো বটেই একদম পুরো বিদেশে যাবার হিড়িক পড়ে গেছে, এবং সবার এখন স্বপ্ন, ভবিষ্যতের সকল পরিকল্পনা বিদেশকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে। মানে দেশে কোনো ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না, খোঁজার তো কোনো কারণ রাখা হয়নি, তাই না? ফলে আমাদের রাজনীতিবিদরা যেই কাজটি করেছেন, তারা দেশকে জনগণের কাছ থেকে বিচ্যুত করে ফেলেছেন। ফলে আমরা নতুন সমাজকেও বা নতুন যুব সমাজকেও একটা আশার আলো দেখাতে পারছি না যে দেশে কিছু একটা করা সম্ভব, দেশে একটা ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। এবং তার সঙ্গে এই যে নাগরিক অধিকার বারংবার ভুলণ্ঠিত হওয়া, লঙ্ঘন হওয়া, সেটি তো একটা বড় ফ্যাক্টর হিসেবে থাকছেই। কারণ নাগরিক অধিকার আপনি নাগরিকের সামনে যতবার লঙ্ঘন করবেন, নাগরিক তো মনেই করবে যে রাষ্ট্র আমাকে এই নিরাপত্তা দিতে পারছেন, এবং আমি যে রাষ্ট্রের নাগরিক সেটার জন্য আমার যা যা প্রাপ্য ছিল, সেই প্রাপ্য যদি আমি না পাই, তবে আমার তো আসলে রাষ্ট্রের সঙ্গে ওনারশিপের সম্পর্কটা তৈরি হবার কোনো কারণ নেই, যে কারণে রাষ্ট্র ফল করেছে। এবং টিটু ভাই আরেকটি কথা বলেছেন যে রাষ্ট্র ফল করেছে, এটি কি আপনি সমর্থন করেন? নিঃসন্দেহে। এবং রাষ্ট্র বৈধতা হারিয়েছে, আসলে কি তাই? রাষ্ট্র তার বৈধতা হারিয়েছিল এক অর্থে তো বটেই, না হলে তো গণ অভ্যুত্থানের মতন পরিস্থিতি তৈরি হতো না। রাষ্ট্রকে এই যে জনগণের হাতে করায়ত্ত করবার যে অভ্যুত্থান, সেটি তো তৈরিই হতো না যদি রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো সক্রিয় থাকতো। আমরা গত 16 বছরে একটা নির্বাচন করতে পারিনি, তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কিভাবে আসলে বৈধতার জায়গাতে থাকে, তাই না? ফলে গণ অভ্যুত্থান মানেই হচ্ছে যে রাষ্ট্র তার যেই কাজ করবার কথা ছিল সেটি যখন করতে পারে না, তখনই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়, জনতা রাষ্ট্রকে রিক্লেইম করে। জি, টিটু ভাই, শান ভাইয়ের একটি কথা থেকে আপনার কাছে ছোট্ট একটু জানতে চাই, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। সেটি হচ্ছে যে রাজনীতিবিদদের ব্যর্থতাটিকেও শান ভাই দায়ী করেছেন। আপনি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে, এবং রাজনীতি দীর্ঘ বছর যাবৎ আপনি রাজনীতি চর্চা করেন, রাজনীতিবিদরা ব্যর্থ হয় কখন আসলে? রাজনীতিবিদরা ব্যর্থ হয় রাজনীতিবিদদের
রাজনৈতিক যে অঙ্গীকার জনগণের প্রতি, সেই অঙ্গীকার যখন সে ভঙ্গ করে এবং সেই অঙ্গীকারের ধার ধারে না, তখন রাজনীতিবিদরা তো আসলে রাজনীতিবিদ আর থাকে না, তারা অপরাধী হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যে গত বহু বছর ধরে জনগণের ভেতর থেকে নেতৃত্ব উঠে আসে না, উপর থেকে জনগণকে নেতা সিলেক্ট করে দেয়া হয়। এটি কি একটা ব্যাড ট্রেন্ড কিনা রাজনীতির জন্য? অবশ্যই এটি একটি ব্যাড ট্রেন্ড, এবং এটি অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের জনগণকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে কখনোই তৈরি করার চেষ্টা করিনি। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এবং গত 16 বছরের শাসনে যখন নির্বাচনের কোনো ব্যবস্থা থাকে না, জনগণ যখন তাদের নেতা নির্বাচন করতে পারে না, সেক্ষেত্রে তো প্রতিবারই সিলেক্টেড লোকজনকেই আপনার এক ধরনের কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো রাতের ভোটের নির্বাচন, হ্যাঁ, এইভাবে যখন নির্বাচিত করা হয়, তখন তাদেরকে আসলে আপনি কি বলবেন? তারা তো জনগণের প্রতিনিধি না। তো তাদের মাধ্যমে একটা রবার স্ট্যাম্প সংসদ তৈরি করে একটি মাফিয়া রাজনৈতিক দল, একটি অপরাধী গোষ্ঠী যখন রাষ্ট্র শাসন করে, সেই অবস্থাকে আপনি কি বলবেন? সেটি ফ্যাসিবাদ। সেটি ফ্যাসিবাদের তো মানে আরো এক কিছু ধরনের বৈশিষ্ট্য চাপিয়ে থাকে। দেয়া, এটা একটা impulsion। অপরাধী রাষ্ট্র। আমি মনে করি যে রাষ্ট্র তখন যেটা হয় যে সেটা হচ্ছে রাষ্ট্র তার যে অঙ্গীকার, আপনার যে চুক্তি জনগণের সাথে, সেই চুক্তি ভঙ্গকারীকে আপনি কি বলবেন? আমি বলতে চাই সেটা আসলে ব্যর্থ সেটাকে রাষ্ট্র কি না, বলা যায়? শুধু শান ভাই, সেটা একটি সেটাকে কি অপরাধী বলবেন? রাষ্ট্র, ক্রিমিনাল এই ব্যাপারে আমার রেনুমা আহমেদের একটা থিওরাইজেশন খুব মজার লেগেছে। উনি বাংলাদেশকে এক ধরনের মাফিয়া রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করবার চেষ্টা করেছেন, যে বাংলাদেশে আসলে যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা আমরা যেভাবে রাজনীতি করা সম্ভবপর হয় এবং কিভাবে সরকার ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় কিংবা পরিচালিত হয়, সেটির সঙ্গে মাফিয়া রাষ্ট্র কাঠামো, যেটা আমরা বিভিন্ন অঞ্চলে দেখি, যেমন আপনি ব্রাজিল থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, এই অঞ্চলগুলোতে আপনি দেখবেন যে মাফিয়াদের একটা বড় দৌরাত্ম, এবং আমাদের দেশে রাজনীতিবিদরা এক ধরনের মাফিয়া হয়ে ওঠার সুযোগ লাভ করেন এবং একটি মাফিয়া বাহিনী তৈরি করে। সেটি হতে পারে যে তার যারা একদমই যেটাকে আমরা ফুট সোলজার বলি, যারা হয়তো বা টাকা পয়সা সংগ্রহ করছেন, চাঁদাবাজি করছেন, কিংবা গায়ের জোরে জায়গা দখল করছেন, জমি দখল করছেন, কিংবা প্রতিষ্ঠান দখল করছেন। ফলে এই যে চর্চাটা, সেই চর্চাটা আসলে একটা মাফিয়ার চর্চা, তাই না? যে গায়ের জোরে কিংবা অর্থের জোরে ছিনিয়ে নিয়ে আসা। ফলে আমাদের দেশের আসলে রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের মাফিয়া সংস্কৃতিতে তৈরি হয়েছে, একটা পথে চলে গিয়েছিল। একদম। শান ভাই, আপনার কাছ থেকে আরেকটি জিনিস আলোচনা শুনতে চাই। হাসপাতালে হেফাজতের আরেক কর্মীর মৃত্যু, দৈনিক জনকণ্ঠের খবর ছিল। শাপলা চত্বরে ঠিক কতজন নিহত হয়েছিল, এ ঘটনার কোনো বিচার হয়নি। এর অর্থ কি ভবিষ্যৎ এমন অভিযানকে আবারও বৈধতা দিয়েছিল কিনা? হেফাজতের এই সমাবেশে সরকারি যেই দমনপীড়ন হয়েছিল সেটির ব্যাপারে সম্প্রতি, একদমই অতি সম্প্রতি, হেফাজতে ইসলাম একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে নিহতের সংখ্যার নাম আপাতত 93 জন বলা হয়েছে। এর আগে 2024 সালেই অধিকারের মাধ্যমে আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে 68 জনের কথা বলা হয়েছে। এবং অতি সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রেস সচিব তিনি আবার আরেকটি সংখ্যা আমাদের সামনে হাজির করেছেন, যেটি সম্ভবত 58। ফলে এখনো আসলে সংখ্যাটা ঠিক সুরাহা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন বলছে 68 জন, হেফাজত নিজে বলছে 93 জন, আবার সরকারের একজন প্রতিনিধি তিনি বলছেন 58 জন। ফলে এই যে একটা স্বাধীন কমিশন গঠন করে একটা যে ট্রান্সপারেন্ট তদন্ত হওয়া এই ধরনের একটা দমন পীড়নের ঘটনার ক্ষেত্রে, সেটির যে অভাব রয়েছে, সেটি আমাদের এই যে একটা বিভিন্ন সংখ্যার যেই এক ধরনের অসামঞ্জস্য, সেটি আমাদের সামনে হাজির করে। এবং নিঃসন্দেহে হেফাজতের এই ঘটনার ক্ষেত্রে সাম্প্রতিককালে তারা যে সমাবেশটি করেছে, সেই সমাবেশের অন্যান্য অনেকগুলো আপত্তিকর দাবিও ছিল, কিন্তু তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে হেফাজতের এই হত্যাকাণ্ডের বিচার করা, যেটি অত্যন্ত ন্যায্য, এবং সেটি এখনো দীর্ঘ প্রায় কত বছর হয়ে গেছে, এখনো সেই বিচারের কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারণ নিঃসন্দেহে যারা ব্যবস্থা গ্রহণ করবেন তারাই তো আসলে সেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। ফলে তারা চাইছিলেন না যে সেই হত্যাকাণ্ডের কোনো কিন্তু বিচার অত প্রায় 10 বছর আগের ঘটনা, ওই সময় তো আসলে এই ঘটনায় কোনো মামলা হয়নি। পাল্টা যারা হত্যাকাণ্ডের মুখে পড়েছেন, গুলির মুখে পড়েছেন, তারাই মামলার আসামি হয়েছেন। সেক্ষেত্রে 10 বছর পরে কি এই মামলার ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেন? একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলে নিঃসন্দেহে এই অপরাধগুলো কিভাবে সংগঠিত হয়েছে সেটি নানান সুরাহা খুঁজে পাওয়া সম্ভব, এবং যারা ভিকটিম রয়েছেন তারা নিঃসন্দেহে তখন মামলা করবার জন্য সেই বাস্তবতা ছিল না। অনেকেই ভয় হয়তো বা মামলা করবার পর্যন্ত মানে থানাতে গেলেও তার মামলাটা যে গ্রহণ করা হবে কিনা আমরা তো আসলে সেটি জানি না। ফলে সেই যে মামলা গ্রহণ না করা হয়েছে তারও ফলে অনেক কিছু হয়তো বা পরিবর্তিত হয়েছে, কিন্তু আপনি এখনো যদি আপনার আকাঙ্ক্ষা থাকে সেটা অবশ্যই সম্ভব। এবং হেফাজতে ইসলামের সেই উদ্যোগটা আরো আগে নেবার দরকার ছিল, যেখানে আমি মনে করি যে তারা একটা বড় ঘাটতি রেখেছে। তারা
কোনো না কোনো অর্থে গত সরকারের সঙ্গে তারা একটা আপোষ করেছে, এবং আপোষ করতে গিয়ে তারা নিজেদের কর্মীদের এই যে হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারটিকে তারা পাশ কাটিয়ে গেছে। সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনিও কি তাই মনে করেন যে হেফাজতে ইসলামের যে এই যে সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে এক ধরনের যে টাই হওয়া এবং কওমি জননী উপাধি সহ নানান ধরনের আলোচনা আছে, যেটি আসলে শান ভাই বললেন, আপনি কি এর সাথে একমত? শান ভাইয়ের সাথে তো দ্বিমত করার সুযোগ খুব কম। এবং আপনি যেটা বললেন কাওমি জননী, এটাও তো সত্য যে তাদের মূল নেতা এই কথাটি বলেছিলেন। তো তারপরে বলেছিলেন না, বলতে বাধ্য হয়েছেন, বলেছেন তো, ওনার মুখ দিয়েই বলেছেন। উনি তো তার এক্সপ্রেশনে এটা এমন কোনো কিছু প্রকাশ করেননি যাতে আমাদের কাছে মনে হতে পারে যে উনি বলতে বাধ্য হয়েছেন। তারপরে আবার ওনার পুত্রের কিছু বিষয় তখনই এসছিল, কিছু লেনদেনের বিষয় এসছিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টোটাল হেফাজতে ইসলাম নামে যে সংগঠনটি ছিল, সম্পূর্ণভাবে তারা এই কাজটি করেছে তা না, তাদের একটি বড় অংশ বা তাদের নেতৃত্বে যারা ছিল তাদের অবহেলা ছিল। তারা এটাকে পাশ কাটিয়ে গিয়েছে, তার চেয়ে বড় বলা যায় যে বড় এক ধরনের একটা বিনিময় করেছে যে ঠিক আছে আমরা এটা করব না, তোমরা আমাদের জন্য এই করো। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের তো বিচার হওয়া উচিত, কারণ এটা তো প্রকাশ্য রাস্তায় গুলি করে মানুষ হত্যা। এই ধরনের হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে যে এই যে হেফাজতে ইসলামের ওই সমাবেশে যেভাবে গুলি চালিয়ে সমাবেশটিকে পণ্ড করা হয়েছে, সেটার সাথে ব্রিটিশ আমলে জালিওয়ালা বাগের যে জেনারেল ডায়ারের নেতৃত্বে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, সেটার কিছুটা মিল তো অবশ্যই রয়েছে। এই হত্যাকাণ্ডের তো অবশ্যই বিচার হওয়া উচিত। আমি শান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, একটি গণতদন্ত কমিশন হওয়া উচিত, এবং সেই গণতদন্ত কমিশনের মাধ্যমে আমাদের এই টোটাল ঘটনার যে প্রকৃত চিত্র সেটা আমাদের পাওয়া দরকার, জাতির সামনে পরিষ্কার করা দরকার যে আমাদের কি পরিমাণ লোক নিহত হয়েছিল ওই দিন, এবং কি পরিমাণে গোলা বারুদ ওই দিন ব্যবহার করা হয়েছে, এবং ওই ঘটনার নেতৃত্বে কারা কারা ছিলেন বাহিনীগুলির, তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং এই কাজটি করার পরে আমরা অবশ্যই মামলা এবং মামলা পরিচালনার ক্ষেত্রে সুবিচার পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হবে। এই কাজটি প্রথমেই রাষ্ট্রের করা উচিত। তারপরে যারা ভিকটিম হয়েছে, হেফাজতে ইসলাম নিজেই ভিকটিম, হেফাজতে ইসলামও তার মতো করে কাজ করতে পারে, এবং হেফাজতে ইসলামের যে বদনাম আমরা শুনি, যে বদনাম তারা অর্জন করেছে, সে বদনাম থেকে তারা যদি বেরিয়ে আসতে চায়, তাদেরকে নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। জি, সাইদ ইকবাল মাহমুদ টিটু, আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি। আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম 2014 সালের খবর এটি, নূর হোসেনকে বাইরে পাঠিয়েছে র্যাব। নূর হোসেন মানে নারায়ণগঞ্জে আলোকিত 7 মার্ডারের ঘটনা, 7 খুন কাণ্ড এবং নূর হোসেন পালানোর মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রতিফলন কতটা স্পষ্ট ছিল? যখন নারায়ণগঞ্জের ওই ঘটনাটি ঘটে ততদিনে অলরেডি রাষ্ট্র দুর্বৃত্তায়িত হয়ে গেছে, এবং রাষ্ট্রের প্রত্যেকটি অর্গান, বিচার বিভাগ, আপনার শাসন বিভাগ এবং আইন বিভাগ তো তখন একটা রাজনৈতিক মাফিয়ার রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হিসাবে কোনো দায়িত্ব পালন না করে, বরং র্যাব যে অপরাধী চক্রটি ছিল সেই অপরাধী চক্রের অংশ হিসেবে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া, সেই চাওয়াটি বাস্তবায়ন করতে গিয়ে র্যাব নিজেই এই ঘটনাটি ঘটিয়েছে। 7 জনকে হত্যা করেছে, হত্যা করে তাদের শরীরে ইট বেঁধে তাদেরকে শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন পরে সে লাশ যদি ভেসে না উঠতো, তাইলে হয়তো আমরা এই ঘটনাটি আরও অনেক ঘটনার মতোই স্মৃতির অন্তরালেই থাকতো, হয়তো বা এরকম আরও ঘটনা ঘটতে পারতো। এবং এই ঘটনার যে নায়ক আপনার নূর হোসেন, তো মানে প্রত্যক্ষ ঘটনা ঘটেনি, নূর হোসেন নিজে গুলি করে হত্যা করেনি, হত্যা করেছে র্যাব। তখন র্যাবের এই ঘটনার নেতৃত্ব দিয়েছে, হত্যা করেছে র্যাব এবং গুলি করেছে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী গুলি করেছে। তার নাম হচ্ছে কর্নেল জিয়ার নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। কর্নেল জিয়া ছিল তৎকালীন র্যাবের সিইও ছিল, এদের নেতৃত্বে এই ঘটনাটি ঘটিয়েছে, যার পিছনে ছিল কর্নেল জিয়া, এবং সে ছিল মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফ্লুয়েন্সিয়াল নেতা ছিল, এবং সে তখন মানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিল, তার মেয়ের জামাই। হ্যাঁ, তো সুতরাং এটা তো আপনার আওয়ামী যে অপরাধী চক্র এদের শাসন করেছে, সেই অপরাধী চক্রেরই কাজ, এবং এই অপরাধী চক্রের তো এই ধরনের কাজ আরও রয়েছে আমরা যেগুলি। এবং এই হত্যাকাণ্ডের যে মাস্টার প্ল্যান করেছিলেন যে নূর হোসেন, তাকে বিদেশে পালাতে সহযোগিতাও করেছেন। হ্যাঁ, তাকে তো বিদেশে পালাতে সহযোগিতা করতেই হবে, কারণ মিডিয়া তখন যতটুকুই মানে সুযোগ ছিল তার সেই সীমিত স্পেসের মধ্যে মিডিয়া এই বিষয়টায় খুবই শোরগোল তুলেছিল, এবং এক পর্যায়ে বাধ্য হয়ে আপনার মানে মোফাজ্জল হোসেন চৌধুরীর জামাইকেও আপনার গ্রেফতার করতে হয়েছে। যদি নূর হোসেনকেও গ্রেফতার করা হতো, এতদিনে যদি সে জেলে থাকতো,
তাহলে নূর হোসেনের কাছ থেকে আমরা আরও অনেক কিছুই জানতে পারতাম যে এই ঘটনার পিছনে, এবং এই যে নারায়ণগঞ্জে যে মাফিয়া শাসন চলছিল শামীম ওসমানের নেতৃত্বে, নারায়ণগঞ্জের যে মাফিয়া গ্রুপটি ছিল, সেখানকার ওই যে উপার্জন, সেই উপার্জনের ভাগটা আসলে কোন পর্যন্ত যায়, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতির দপ্তর পর্যন্ত এটার ভাগাভাগি হয় কিনা, সেই বিষয়টিও হয়তো আমরা জানতে পারতাম। যে কারণে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি বিশ্বাস করি, আমি মনে করি নূর হোসেনকে দেশের বাইরে, মানে এটিকে আসলে আবারও তদন্ত করা দরকার। অবশ্যই আবারও তদন্ত করা দরকার, এবং নূর হোসেনকে সাজা দেওয়া হলে নূর হোসেনকে অবশ্যই ইন্টারপোলের মাধ্যমে বা অন্য কোনো মেকানিজমের মাধ্যমে যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে আবার নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার একদম পরিপূর্ণ চিত্র, এবং নারায়ণগঞ্জের ওই সময়ে যে মাফিয়ারদের যে উপার্জন, সেই উপার্জনের ভাগ বাটোয়ারাটা কীভাবে হতো, কোন পর্যন্ত যেত, এটা আমরা আসলে জানতে চাই এবং এটা জাতির জানা দরকার। জি, আপনিও কি শান ভাই একই বিষয় মনে করেন কিনা, বা আপনি কিভাবে দেখেন এই বিষয়টিকে? আমি নিঃসন্দেহে আমারও আসলে দ্বিমত করবার সুযোগ খুবই কম, কারণ মোটামুটি আমাদের কাছে একটা বিস্তারিত চিত্রই উঠে এসেছে। কারণ এই প্রক্রিয়াতে আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটে, এবং যারা হত্যাকাণ্ড, শুধু কি নারায়ণগঞ্জে যেটি আমরা আলোচনায় দেখলাম, এরকম আরও কিন্তু অজস্র মানুষ এই বাহিনীর হাতে খুন হয়েছে। হয়তো নারায়ণগঞ্জের 7 মার্ডার এই ঘটনাটি মামলা হয়েছে বা আটক হয়েছেন বা তারা এক ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন, এরকম অজস্র ঘটনা তো কোনো মামলাই হয়নি। এগুলো এই ঘটনাটা পাবলিক অ্যাটেনশনে আসবার কারণে আসলে এই মামলাটা হয়েছে, বাধ্য করে মামলাটা করা হয়েছে। যদি এটি আসলে জনসম্মুখে না আসতো, হয়তো আমরা এই ধরনের কোনো মামলা কিংবা এই নিয়ে আসলে আলাপও করতাম না হয়তো আজকে আমরা। যেমন আজকে দেখেন এই যে নারায়ণগঞ্জের র্যাবের যে এই যে সিইও, ইনি কুমিল্লার একজন এমপি সাইফুল আলম হিরো, তাকে আজও খুঁজে পাওয়া যায়নি। 2013 সালে কিন্তু তিনি হারিয়ে গিয়েছিলেন। এই বিষয়গুলো কি সেমভাবে তদন্ত করা জরুরি কিনা? নিঃসন্দেহে। এবং প্রথমত হচ্ছে র্যাবের যে বাহিনীকে আসলে কলঙ্কিত করা হয়েছে, এবং কলঙ্কিত এক অর্থে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, এবং তার কোনো পাবলিক লেজিটিমেসি কিন্তু নেই। আপনি দেখবেন যে রাস্তাঘাটে এখন আর আপনি র্যাবের উপস্থিতি দেখতে পান না। ফলে এই যে একটা বাহিনীকে আপনি রাষ্ট্রীয় বাহিনী জনগণের অর্থে তৈরি করলেন সন্ত্রাস দমন করবার উদ্দেশ্যে, মূলত প্রথমত তার বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু এই যে একটা বাহিনীকে পুরোপুরি একদম জনমানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে তার যত প্রকারের জনগণের সামনে উপস্থিতি থাকবার যে লেজিটিমেসি ছিল সেগুলোকে ধ্বংস করে ফেলা হলো, এই দায়ভার তো আজকে নিতে হবে বিগত সরকারকে। এবং একই সঙ্গে বাহিনীর নিজস্ব যেই একটা ক্লিন ইমেজ প্রতিষ্ঠা করবার যেই অভিপ্রায়, সেটিও তাদের থাকবার একটা দরকার রয়েছে। কারণ আমরা দেখেছি যে আপনার মনে থাকবে যেই আয়নাঘরগুলো ছিল, যেই ডিটেনশন সেন্টারগুলো র্যাবের বিভিন্ন জায়গাতে, অনেকগুলো কিন্তু নষ্ট করে ফেলা, সেই আলামতগুলোকে ধ্বংস করে ফেলবার একটা উদ্যোগ কিন্তু বাহিনীর ভেতরে নানানজন গ্রহণ করেছেন। ফলে এই বাহিনীটার মধ্যে আমাদের আসলে একটা কি যে ঘটেছে সেটি জনসম্মুখে উন্মোচন করা উচিত, এবং এই বাহিনীটার একটা পুরো থ্রু আউট তদন্ত হওয়া দরকার যে বাহিনীটার মধ্যে কারা কারা আসলে যুক্ত ছিলেন, কেন তারা যুক্ত ছিলেন, এবং তারা এই যে বিভিন্ন জায়গাতে হয়তো বা পালিয়ে গেছেন। কারণ আমরা দেখেছি যে পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনীর অনেকেই এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু তারা দায়িত্বে ফেরত আসেননি। তারা কোথায় গেলেন আমরা কিন্তু এখনো জানি না। তাদের কিন্তু কোনো বিচারিক ব্যবস্থারও সম্মুখীন করা হয়নি। ফলে সেটি করবার ভীষণ জরুরত আছে, যাতে এই বাহিনীগুলো ভবিষ্যতে অন্য কোনোভাবে মিসইউজ না হতে পারে, এবং রাষ্ট্রের ক্রীড়ানক হিসেবে জনগণের বিরুদ্ধে তারা যাতে ব্যবহৃত না হতে পারে, সেটি নিশ্চিত করবার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া খুবই জরুরি। আরেকটি বিষয় দুজনের কাছ থেকে ছোট করে শুনবো। 2022 সালের একটি খবর, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছিলেন, এবং তিনি কিন্তু বেশ রঙ্গ করেই এই সব কথাগুলো বলতেন। কিন্তু বাংলাদেশ এবং ফ্যাসিবাদ হাসিনা সরকারের পরিণতি কিন্তু তৎকালীন শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হলো। শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়া শাসকরা কিন্তু আবার ফিরেছেন। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ, অর্থনৈতিক দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবার যে রাজনীতি, তার পরিণতিতে এই আওয়ামী লীগ কোথায় গিয়ে ঠেকতে পারে? ওবায়দুল কাদেরের এই উক্তির মতো আমার মনে হয় যে শেখ হাসিনা একটি উক্তি করেছিলেন যে শেখ হাসিনা পালায় না, এবং কিভাবে মুজিবের মেয়ে পালায় না। হ্যাঁ, ফলে দেখুন যে তাদের নিজেদের বক্তব্যই কিভাবে তাদের ঘাড়ে এসে চেপেছে, এবং পুরোপুরি বিপরীত চিত্র আমরা একটি দেখতে পেয়েছি। ফলে সেই বাস্তবতা তো রয়ে গেছে। এবং যেটি এখন বর্তমানে চলছে যে আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করা হবে কি হবে না, এই প্রশ্নটি এটা আসলে জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেশে যে চর্চাটি নেই সেটি হচ্ছে আমার মনে হয় যে জনগণের কাছ থেকে শুনবার যেই চর্চা, আমরা সবসময় উপর থেকে নিজেরা যে সিদ্ধান্তগুলো নেই কিংবা নিজেরা যাদেরকে প্রতিনিধিত্বমূলক মনে করি তারা একটি সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেক উদ্গ্রীব থাকে। কিন্তু জনগণ তো আসলে একটা রায় দিয়েছে, গণ অভ্যুত্থান ঘটেছে তো আসলে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। ফলে আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসা হবে কি হবে না সেটি আসলে জনরায়ের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। এবং আমরা জনপরিসরে কি দেখি যে আওয়ামী লীগ কি আসলে প্রত্যাখ্যাত হয়েছে নাকি তারা গৃহীত হয়েছে জনগণের কাছে,
সেটি তো আমাদের সামনে একদম মানে দৈনন্দিন বাস্তবতা। জনগণ সিদ্ধান্ত নেবে। আমার কাছে জনগণই আসলে, যেহেতু রাজনীতি তো জনগণই করবেন, তাই না? রাজনীতিবিদরা তো অংশগ্রহণ করবেন, কিন্তু রাজনীতিটা তৈরি করবেন জনগণ। ফলে জনগণ কোন রাজনৈতিক দলকে চায় এবং চায় না সেটি সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আমরা নেই। এবং আমার মনে হয় একটা ভয় আছে, একটা গণভোটই হতে পারে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত নাকি উচিত না। সাইদ ইকবাল মাহমুদ টিটু একই বিষয়ে। সান ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। জনগণের যে আকাঙ্ক্ষা থাকে, রাজনীতিবিদরা সেই জনগণের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যায়, এবং রাজনীতিবিদদের যে উৎকৃষ্ট রাজনৈতিক চিন্তা দেশ এবং জাতিকে নিয়ে থাকে, সেটির সাথে জনগণের চিন্তাকে এক ধরনের মেলবন্ধন তৈরি করা হয়। জনগণের মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনার উন্মেষ এবং বিকাশ ঘটার ক্ষেত্রে নেতৃত্বে যারা থাকে রাজনীতিবিদরা, তাদেরকে কাজ করতে হয়। সেক্ষেত্রে জনগণের রাজনৈতিক চিন্তা যেমন মানে রাজনৈতিক নেতাদেরকে প্রভাবিত করে, রাজনৈতিক নেতাদের উৎকৃষ্ট কর্মকাণ্ড এবং চিন্তাও জনগণকে প্রভাবিত করে। সুতরাং প্রত্যেকের দ্বারা প্রভাবিত হয়, এবং সেক্ষেত্রে জনগণের যে কথা বলার স্বাধীনতা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এবং জনগণের কথা শোনার জন্য আমাদের রাজনীতিবিদদেরকে আরও বেশি, আমরা রাজনীতিবিদরা যেটা করে থাকি সাধারণত একটা বড় জনসভা ডাকি বা একটা সভা সমিতি যেটাই হয়, সেখানে আমরাই বলি জনগণের কথা আসলে আমরা শুনতে চাই না। এবং সেটা কিভাবে শোনা যায়, রাজনীতির এই প্যাটার্নটা মনে হয় আমাদের এখন চেঞ্জ করার সময় হয়েছে। যে সেখানে আপনার একটা সেমিনার হলো বা একটা হল রুমে যদি একটা সভা হয়, সেখানে জনগণের যারা অংশগ্রহণকারী যারা আছে, হ্যাঁ, তাদেরকেও কথা বলার সুযোগ দেওয়া দরকার। যে প্রথমেই একটা সেশন থাকা উচিত যে ওকে, দর্শক হিসাবে যারা, শ্রোতা হিসাবে যারা উপস্থিত হয়েছে, তাদের মধ্যে কেউ কিছু বলতে চায় কিনা। এবং সেই ক্ষেত্রে যদি সংখ্যাটা খুব বেশি হয়, আমরা সেখান থেকে দৈব চয়ন পদ্ধতিতে 5-10 জনের কথা শুনতে পারি, এবং সেই কথার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদদেরকে সেই কথাগুলির জবাব দিতে হবে। রাজনীতিবিদদেরকে ওই বক্তব্যগুলিকে আপনার ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবং রাজনীতিবিদদেরকে যে জনগণের সেবা করার জন্য তারা রাজনীতি করতে এসেছেন সেটা নিশ্চিত করতে হলে জনগণের, আপনি যোগীর বা রাজনীতিবিদদেরকে যদি আমি মনে করি যে তারা জনগণের রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে অগ্রনায়ক, তাহলে তাদের সাথে যারা থাকে যে জনগণ, তাদের চিন্তাকে তো তাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, ধারণ করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে একেবারে 30 সেকেন্ডে শেষ করব, দুইজনের কাছ থেকে 30 সেকেন্ড শুনবো। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর কি করা উচিত? এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যেটা করা উচিত সেটা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের সভা সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম করছে, কথা বলছে, কথা হয়তো শুনছেও, তবে সেই শ্রেণীটা আমাদের সাধারণ জনগণের, সেটা আমার মনে হয় না। সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের মধ্যে যারা রাষ্ট্রের এক ধরনের বেশি সুবিধা পেয়েছে, তাদের কথাই শোনা হচ্ছে, তাদের একটা মাইন্ডসেট আছে, তাদের কথাই শুনছে। আমাদের সাধারণ জনগণের কথা তো, রিক্সাওয়ালার কথা তো কেউ শুনছে না। বা এই যে রাস্তার পাশে, আপনি আজকে ঢাকা শহরে চলতে গেলে দেখবেন যে শত শত মানুষ অনেক বছর যাবতই তারা রাস্তার পাশেই ঘুমায়। তারা কেন এই শহরের এই রাস্তার পাশে মানে দিন যাপন করে, তাদের ঘর বাড়ি বানিয়ে ফেলেছে, তাদের মাথার উপরে কোনো ছাউনি নেই, তাদের কথা কিন্তু আমরা কখনো শুনতে চাইনি। তো তাদের কথাও শুনতে হবে। ঠিক আছে, সমাজের যারা তথাকথিত উপরতলার মানুষ আছে তাদের কথাও আমরা শুনবো, কিন্তু এই রাষ্ট্রটা তো সবার, রাষ্ট্রতে প্রত্যেকটা মানুষের অধিকার সমান। আমরা কিন্তু এই যে যাদেরকে আমরা নিচুতলার মানুষ বানিয়ে রেখেছি, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা সাম্যের কথা বলি, সাম্য আমরা অর্জন করতে পারিনি। আমরা যদি সাম্য অর্জন করতে চাই, তাদের কথা আমাদের শুনতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলি আমাদের কথা গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। অবশ্যই। শান ভাই, 30 সেকেন্ডে কি করা উচিত সরকারের এবং রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন হওয়া উচিত? সরকারের আন্তরিকতার জায়গাটা আরো বাড়ানো উচিত, কারণ জনগণের আসলেই সত্যিকার অর্থেই অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে কিন্তু বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে বড় সড় অভাব রয়েছে। অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সংস্কার কমিশনরা নিজেদের মতন করে জনগণের মতামত শুনবার চেষ্টা করেছেন, কিন্তু আমার কাছে সেটি ভীষণ দায়সারা মনে হয়েছে। আপনি একটি অনলাইনে ফর্ম ছেড়ে আসলে বাংলাদেশের কতজন মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, ফলে আপনি আসলে জনগণের গলার আওয়াজটা কি আসলেই শুনতে চেয়েছেন? ফলে এই শুনবার আগ্রহের জায়গাতে আমার মনে হচ্ছে একটা সিরিয়াস অভাব রয়েছে, এটি একটা বড় অসুবিধা। ফলে সংস্কার কমিশনের এই যে আলাপটি, সেটি মধ্যবিত্ত যারা, যেটি আপনি ইতিমধ্যে আইডেন্টিফাই করেছেন, তাদের আসলে তারা কি চায়, তাদের কি হওয়া উচিত, সেটির একটা স্বর। আর রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এই যে একটা পরিবর্তিত বাস্তবতা, সেই পরিবর্তিত বাস্তবতায় যে রাজনীতিরও একটা গুণগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেটি আমরা বেশ কিছু রাজনীতিবিদদের মধ্যে কিন্তু সেই চর্চার একটা ছাপ দেখতে পাচ্ছি। কিন্তু জনগণ এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে আসলেই এই কমিটমেন্টটা কি সত্যিকারের, নাকি ক্ষমতায় গেলে তাদের একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাবো। কারণ আমরা কিন্তু জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর আস্থার ঘাটতি আছে, এবং সেই আস্থাটা পুনরর্জন করবার জন্য তাদের যে আরো বাড়তি কিছু কাজ করতে হবে, কর্মসূচি থাকা উচিত, একদমই নিঃসন্দেহে থাকা উচিত। ধন্যবাদ অলিউর শান, ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে।
জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।